স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সব দলমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। সংকট নিরসনে দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির জাতীয় কাউন্সিলে এসব বলেন বিএনপি মহাসচিব। নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব আমি বিশ্বাস করি। নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। সকালে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শুরুর আগে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, অনেকে একদিনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার সুপারিশ করেছেন, তবে একদিনে করা কোনোভাবেই সম্ভব নয়। পর্যায়ক্রমে সব প্রবাসীকেই ভোটার তালিকায় আনা হবে বলে জানান তিনি। সেই সাথে ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে বিগত দিনে যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান সিএসি। একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। এখনো দেশে 4 মাসের রিজার্ভ মজুদ আছে, আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সুশাসন নিশ্চিত হওয়ায় কমেছে হুন্ডিতে টাকা পাচার। রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গেল 5 মাসে দেশে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন গভর্নর। বলেন, টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফেরার অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থায় আছে। এছাড়া ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে 2.5% প্রণোদনা দেওয়ার বছরে সরকারের 7,000 কোটি টাকা ব্যয় হচ্ছে বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে গভর্নর বলেন, সৌদি আরবকে টপকে রেমিটেন্স পাঠানোয় শীর্ষে এখন দুবাই। আমাদের নেট প্রবাহ সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অবদান অবশ্যই আছে। এটা কিন্তু এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তারা বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। বাংলাদেশে -2 ফর্মুলা অবান্তর ও ভিত্তিহীন, এটি কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্থানীয় সময় শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছে তিনি এসব কথা বলেন। সঙ্গে ছিলেন সহধর্মিণী মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দলের চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ খবর নিতে তিনি লন্ডনে এসেছেন। এ সময় তাকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিক, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক কয়সর M আহমদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। -2 ফর্মুলা বহু পুরনো ফর্মুলা, এটা অকার্যকর। এই ফর্মুলা অকার্যকর, যে যত চেষ্টাই করুক অকার্যকর ফর্মুলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক সেমিনারে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওইখানে গেছে, অনেকে কলেরায় মারা গেছেন, অনেকে না খেয়ে মারা গেছেন, কিন্তু আপনার কি স্মরণে পড়ে এটা নিয়ে খুব ব্রিলিয়ান্ট কোনো জার্নালিজম আপনি বাংলাদেশি রাইটারের পড়েছেন? এখানে কেউ আছেন? নাই। আপনি জুলাই দেখেন, টনকে টন, যারা আমরা ফরেন প্রেসে ছিলাম আমরা লিখেছি, যারা ডমিনেন্ট নিউজ পেপারে ছিলেন তারা লিখেছেন, যারা ক্যাম্পাসে ছিলেন লিমন বলেন বা আরো সবাই লিখেছেন।
তারা তাদের অভিজ্ঞতা বলেছেন, তারা অভিজ্ঞতা কেউ যদি ভয় পেয়েছেন যে না এটা হলে সে আসতে পাস করেছেন, শিক্ষকদেরকে জানিয়েছেন, স্টুডেন্টদেরকে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অন্য নামে লিখেছেন, সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছেন। ফলে কি এই স্টোরিগুলো কি পুরো এসে গেছে, কে কিভাবে মারা পাইয়াসকে কেমনে খুন করলো, ইয়ের যে ফার্স্ট যে ছবি ভিডিওটা আবু সাইদের, সেটাও তো একটা সিটিজেন জার্নালিস্টে দিয়ে দিয়েছেন। তার ভূমিকা কত বড়, ঠিক না? চিন্তাই করা যায় না। ওইটা ভিডিও দেখে পুরো দেশ কাঁদতেছে, পুরো দেশ জেগে উঠেছে। তো সেই জিনিসগুলো জুলাই অগাস্টের আমরা শুরু করছি, আমরা জানতে শুরু করছি। জুলাই অগাস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরও আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। ঘটনাস্থলে আছেন সহকর্মী মুজিবুল হক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজিবুল, জানাবেন চট্টগ্রাম ইপিজেডের বর্তমানে কি পরিস্থিতি এবং এই যে এই সংঘর্ষের সূত্রপাতটা আসলে কি নিয়ে? পরিস্থিতি অনেকটা থমথমে। এই ঘটনার সূত্রপাত যদি বলি, আমরা আজকে দ্বিতীয় দফায় সকালে আমরা যতটুকু শ্রমিকদের সাথে কথা বলে জানতে পেরেছি, দুটি কোম্পানি মূলত ম্যারিমো এবং জেএমএস, এই দুটি কোম্পানির শ্রমিকদের মধ্যে মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটে। প্রথম দফায় আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে জেএমএস যে গার্মেন্টসটি রয়েছে সেটির শ্রমিকরা গত বুধবার তাদের দাবি আদায়ে বিভিন্ন বেতন ভাতা সহ নানান দাবিতে তারা আন্দোলন করে। পরবর্তীতে তারা প্রধান যে ফটক রয়েছে এই পিজেটে সেটি আটকে দেয়। ঠিক তখনই ম্যারিমোর যে সমস্ত কর্মচারীরা রয়েছে তারা তাদের উপর খেপে যান। এ নিয়ে বুধবার প্রথম দফায় এক ধরনের বাকবিতণ্ডা হয় এবং আজকে দ্বিতীয় দফায় মূলত জেএমএস এর যে কর্মচারীরা আছে তারা যেটি অভিযোগ করছে, তারা পূর্ব নির্ধারিতভাবে তারা তাদের যে কর্মস্থলে সেটিতে তারা যোগ দিয়েছিলেন, কিন্তু ম্যারিমোর যে সমস্ত কর্মচারীরা আছে তারা পূর্বশত্রুতার জের ধরে তাদের উপরে হামলা চালিয়েছে, সেই অভিযোগ তারা করেছে। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে জেএমএস এর যে প্রধান ফটকের ভেতরে এখনো শ্রমিকরা অবস্থান করছে এবং সেনাবাহিনী এবং নৌবাহিনীর কর্মকর্তাদের প্রহরায় মূলত তাদেরকে এখন গার্মেন্টস ছুটি দিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভেতরে নিশ্চয়ই পাথরের খণ্ড, ইট পাটকেল আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা শ্রমিকদের সাথে কথা বলবার চেষ্টা করেছি, তারা যেটি বলছে যে জেএমএস এর যে কর্মসূচি বা তাদের যে কাজ, তারা সকাল থেকে তাদের কর্মস্থলে যোগ দিয়েছিলেন, কিন্তু ম্যারিমোর যে যারা রয়েছেন তারা যে বুধবারের যে ঘটনার রেশ, সেই ঘটনার রেশ ধরে তাদের উপরে হামলা চালায় সেটি তারা অভিযোগ করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে সেনাবাহিনী এবং নৌবাহিনী সদস্যরা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ব্যাপক সদস্য মোতায়েন ছিল এবং আহতের সংখ্যাটা এখন পর্যন্ত 100-এর ঘর ছাড়িয়েছে। আমরা জানতে পেরেছি এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ইপিজেড এর যে ব্যবজা মেডিকেল কলেজ রয়েছে সেখানে দফায় দফায় তাদের চিকিৎসা হয়েছে। এবং এখানের শ্রমিকদের সাথে আমরা কথা বলে আরও যেটি জানতে পেরেছি যে ম্যারিমো যে কোম্পানিটি রয়েছে সেটি মূলত একটি কোরিয়ান একটি প্রতিষ্ঠান এবং জেএমএস বাংলাদেশের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে মূলত দফায় দফায় সংঘর্ষ হয়। আমরা আহত শ্রমিক দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলবার চেষ্টা। একটু বলেন তো কি নিয়ে সংঘর্ষটা হয় বা কি ঘটনা? সংঘর্ষটা মূলত হয়েছে, ওরা আইয়া আমাদের উপরে অ্যাটাক করছে। প্রথমে আমরা আন্দোলন করছি, ওরা আন্দোলন করছে, আমরা নামি নাই কেন, এই জন্য আমাদের উপরে অ্যাটাক করছে। পরবর্তীতে ওরা প্রিপারেশন নিয়ে রাখছে, আজকে ওরা ফুল 2 ফ্যাক্টরি পিছন দিয়ে আর সামনে দিয়ে অ্যাটাক করছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ঈশিতা শুনছিলেন যে শ্রমিকরা যেটি বলছে যে ম্যারিমোর পক্ষ থেকে মূলত তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে জেএমএস এর কর্মীরা অংশ না নিয়ে তাদের উপর তারা ক্ষিপ্ত হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে আসলে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি মোটামুটি এখন সেনাবাহিনী এবং নৌবাহিনী পাশাপাশি পুলিশের তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে এসেছে বলা যায় এবং জেএমএস এ যে শ্রমিকরা রয়েছে তাদেরকে সেনাবাহিনীর প্রহরা এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আহতের যে সংখ্যা সেটি 100-র বেশি ছাড়িয়েছে এবং মোটা দাগে পুরো ইপিজেটে এক ধরনের থমথমে পরিবেশ আসলে বিরাজ করছে। তো এটি নিয়ে আসলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের রয়েছে, বলা চলে যে এই যে আমদানি রপ্তানির একটা প্রধান ক্ষেত্র ইপিজেড, সেক্ষেত্রে এইটির একটি প্রভাব আসলে অর্থনৈতিকভাবে পড়তে পারে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। জি মুজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে আরো বিস্তারিত জেনে নেব।
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ঢাকা মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেয় তারা। ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এই সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। 1 ঘণ্টা পর ধলেশ্বরী টোল প্লাজা থেকে ব্লকেড তুলে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রীনগরে গ্রেপ্তারের পর ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে শুক্রবার রাতে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের 2টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন দমকল কর্মীরা। কয়েকদিন ধরে চলা ঝোড়ো বাতাস কমে আসায় শুক্রবার লস অ্যাঞ্জেলেসের আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম প্রান্তের প্যালিসেডস এলাকা ও পূর্বাঞ্চলের ইটন শহরের আগুন নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছে দমকল বাহিনী। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়, গেল মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া 6টি দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত 11 জন নিহত হয়েছে এবং 10,000-এরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের নাহিদ রানাকে বর্তমানে সেরা পেসারদের একজন মানেন রংপুরের হয়ে বিপিএল খেলতে আসা পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদ। জানিয়েছেন, জাতীয় দলে কামব্যাক করার সেরা মঞ্চ বিপিএল, যেখানে তরুণরা নিজেদের মেলে ধরতে পারেন। সিলেট থেকে মেহেদী হাসান মিমের ক্যামেরায় জানাচ্ছেন শাহরিয়ার হোসেন। টাইগার ইয়াং সেন্সেশন নাহিদ রানা এবং ইফতিখার আহমেদ এবার বিপিএল মাতাচ্ছেন একই দলের হয়ে। এই আসরেও গতির ঝড় তুলে 6 ম্যাচে 9 উইকেট নিয়েছেন রানা। এই পেসারকে খুব কাছ থেকে দেখে মনে ধরেছে এই পাকিস্তান ক্রিকেটারের। मेरे ख्याल में नाहिद राना दुनिया का बेस्ट बॉलर में से है। আমার কাছে নাহিদ রানাকে দুনিয়ার সেরা বোলার মনে হচ্ছে। 150 স্পর্শ করছে সে। 150 গতির বোলার, দলে আশীর্বাদের মতোই। कि मैं बड़ा एंजॉय करता हूँ। এই মুহূর্তে জাতীয় দলের বাইরে আছেন ইফতিখার আহমেদ। এত পারফর্মারের ভিড়ে ফেরাটা কত কঠিন সেটা ভালো করে জানেন এই ব্যাটার। তবে বিপিএল এ পারফর্ম করে জাতীয় দলের দরজা আবারও খুলতে চান তিনি। বিপিএল এ অনেক উপভোগ করছি। এই লিগ দারুণ জায়গা পারফর্ম করার জন্য। এখানে ভালো করলে পাকিস্তান দলে কামব্যাকও করা যাবে, ফলে সবকিছুই ভালো লাগছে। বিদেশের অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে বিপিএল অনেকটাই পিছিয়ে। প্রতিবার যার মান নিয়েও উঠে অনেক প্রশ্ন। তবে এবারের আসরে অনেক উন্নতি চোখে পড়েছে এই পাকিস্তান ব্যাটারের। বিপিএল দারুণ একটি পেশাদার লিগ। দিন দিন যা উন্নতি করছে, 2 বছর আগে যা দেখেছিলাম এখন তার চেয়ে অনেক ভালো। আমি বলবো বিপিএল অন্যতম সেরা। অধিনায়ক সোহানের ক্যাপ্টেন্সিতেও মুগ্ধ এই ব্যাটার। আর বরিশালের বিপক্ষে শেষ ওভারে 30 রান নিয়ে ম্যাচ জেতানো সোহানের কারিশমা তার চোখে অন্যতম সেরা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।